ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। আজকে আমরা জেলাভিত্তিক ননটেক যে প্রশ্নগুলো করছিলাম তারই আরেকটা পার্ট নিয়ে এসেছি, এবং আজকের পার্টে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নর্থ দিনাজপুর অ্যান্ড সাউথ দিনাজপুর। এই দুটো জায়গা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা দুটো প্রভিশন নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে মেদিনীপুর প্রভিশন আর একটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি ডিভিশন। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো প্রথম ভিডিওটাতে আমরা মেদিনীপুর নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয়তে আমরা বাঁকুড়া পুরুলিয়া আলোচনা করেছি, তৃতীয়তে আমরা দার্জিলিং কালিম্পং, এবং চতুর্থতে আমরা বাকি কোচবিহার এবং জলপাইগুড়ি অঞ্চল নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখানে কিছু জনের প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গকে কেন 5টা আলাদা আলাদা ডিভিশনে ভাগ করা হলো, আর যদি 5টা ডিভিশনে ভাগ করা হলো তাহলে তাদের আলাদা আলাদা করে সদর দপ্তর কেন রয়েছে। তো আমি একটা কথা বলতে চাই বা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ডিভিশনগুলো, এই যে 5টা ডিভিশন, যে জলপাইগুড়ি, মালদা, মেদিনীপুর এবং বর্ধমান এবং প্রেসিডেন্সি, এই যে ভাগগুলো, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনগুলোর জন্য একজন করে ডিভিশনাল কমিশনার থাকেন বা নিযুক্ত হন। এখানে এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, তার মানে হচ্ছে এখানের অ্যাডমিনিস্ট্রেটিভ যাই কাজ হবে না কেন সেগুলো কিন্তু এই ডিভিশনগুলোর এগেনস্টেই হবে। এবং এটা কিন্তু আজকের নয়, এটা কিন্তু যখন আমাদের প্রথম ভারত স্বাধীন হয় 1947 সময়, তখন এই ডিভিশনগুলো কিন্তু আনা হয়েছিল কিসের জন্য, যাতে আরও বেটারভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল করা যায়। তখন তো আর 23টা জেলা ছিল না, তখন এমন পজিশন ছিল যেখানে কোনো বড় জেলা যুক্ত হচ্ছে, কোনো নতুন রাজ্য থেকে জেলা এসে বাংলায় যুক্ত হচ্ছে, এরকম নানান পরিবর্তন হতে থাকে। যেমন মানভূম থেকে পুরুলিয়া এসে যুক্ত হয়েছে, এবং আমরা দেখছি যে আজকে দেখতে পাবো যে দিনাজপুর যে অঞ্চলটা সেটা পরবর্তীকালে ভেঙে গেছে, কোচবিহার পরবর্তীকালে এসে যুক্ত হয়েছে, সিকিমের থেকে কিছু পার্ট আলাদা হয়েছে। তো এইভাবে যখন কাজগুলো হতে 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 যাচ্ছে, তখন অ্যাডমিনিস্ট্রেটিভ নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তার জন্য এই বিভিন্ন জায়গাগুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনে ভাগ করে দেওয়া হয়, এবং এই 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের আন্ডারে প্রায় 69 নাম্বার সাব ডিভিশন রয়েছে, যাতে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা অনেক বেটার করা যায়। এছাড়া কি রয়েছে, যখন ভারত একটা স্টেবল জায়গায় চলে এলো, যখন আর এতটা প্রবলেম নেই যে যেখানে ভারতের সীমানা বাড়ছে কমছে, নতুন রাজ্য যুক্ত হচ্ছে না, জেলা ভাগ হচ্ছে না, বা রাজ্যগুলো নিজের এরিয়া চেঞ্জ করছে না, যেটা আমাদের আর্টিকেল 3, যারা একটু পলিটি নিয়ে পড়াশোনা করেছো তারা জানবে যে আর্টিকেল 3-র আন্ডারে বা আর্টিকেল 4-এর আন্ডারে এগুলো চেঞ্জেস হয়েছে সংবিধানের। তো সেই জায়গাগুলোর থেকে যখন আলাদা করে আমাদের জেলা বা শহরগুলো তৈরি হলো, তখন কি হলো, সেই যে অঞ্চলটা বা জেলাটা রইলো, সেই জেলাটার একটি করে সদর দপ্তর তৈরি করা হলো। সেখানে শুধুমাত্র ওই জেলাটির প্রশাসনিক সমস্ত কাজ নির্বাহ করার জন্য সদর দপ্তর রাখা হলো। এই সদর দপ্তর আগেও ছিল, যেমন আমি যদি বাঁকুড়ারই উদাহরণ নিই, বাঁকুড়ার ক্ষেত্রে বা যে জঙ্গলমহল জেলাটি ছিল, সেই জঙ্গলমহল জেলাটা যখন আস্তে আস্তে ভাঙতে থাকলো, সদর দপ্তর মানে কি, প্রশাসনিক কাজ যেখানে সবথেকে বেটার হয় বা হচ্ছে, বা যেখানে মানুষ যাবে সমস্ত কাজের জন্য, সেটাই তার সদর দপ্তর। তো জঙ্গলমহল জেলা যখন ছিল, তখন প্রথম দিকে এর সদর দপ্তর কিন্তু ছিল হচ্ছে আমাদের এই পুরুলিয়া বাঁকুড়ার মাঝের কোনো অঞ্চলে। পরবর্তীকালে সেটা যখন ভাগ হয়ে গেল এবং আমাদের বর্ধমান জেলা আলাদা হয়ে গেল, তখন কি হলো, এই জেলারই সদর দপ্তর হয়ে গেল বিষ্ণুপুরে। সেখান থেকে আবার কি হলো, পরবর্তীকালে যখন বাঁকুড়া জেলা আলাদাভাবে একটা নিজের রূপ পেল, তখন কি হলো, বিষ্ণুপুর থেকে সদর দপ্তরকে সরিয়ে নিয়ে এসে পরে বাঁকুড়াতে সদর দপ্তর করা হলো, এবং এই গোটার যে প্রশাসনিক, এই জেলার যে টোটাল প্রশাসনিক কাজ, সেটা নির্বাহ করা হলো কোথার থেকে, এই বাঁকুড়া সদর দপ্তর থেকে। তো এইটা নিয়ে এত ডিটেলসে তোমাদেরকে কেউ জানতে বলছে না, জানতে হবে না, এটা তোমাদের কোয়ারি ছিল কয়েকজনের, সেই জন্য জাস্ট বলে দেওয়া।
কারণ এই সমস্ত জিনিসপত্রগুলো কমেন্টে লিখে বোঝানো সম্ভব নয়। এর জন্য তোমাকে একটু পলিটি জানতে হবে, একটু পলিটির ডিটেলসে পড়লে, কনস্টিটিউশন পড়লে এবং ভারতের ইতিহাস পড়লে পরে তোমাদের কাছে এই জিনিসপত্রগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা এরপর যে সিরিজটা মানে করবো বা পড়বো, কারণ অলরেডি আমরা জলপাইগুড়ি এবং মেদিনীপুর ডিভিশন শেষ করে নিয়েছি, এবারে আমরা যে ডিভিশনটা শুরু করব আজকে সেটা হচ্ছে মালদা ডিভিশন। মালদা ডিভিশনের আন্ডারে কী রয়েছে, 4টা জেলা রয়েছে। একটা হচ্ছে সাউথ দিনাজপুর, আর একটা হচ্ছে নর্থ দিনাজপুর, আর হচ্ছে মালদা, আর হচ্ছে মুর্শিদাবাদ। তো প্রত্যেকটাই আমরা পড়বো, তোমরা অপেক্ষা করো, প্রত্যেকটারই ভিডিও আসবে। তো আজকে আমরা সাউথ দিনাজপুর এবং নর্থ দিনাজপুর সম্পর্কে জানার চেষ্টা করব। এর লোকেশানটা আমি প্রথমে ছবিতে দেখিয়ে দিই। 1 এবং এটা হচ্ছে 2, একটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে সাউথ। নর্থ, এটা সাউথ। ওকে, এবারে দুটোরই ইতিহাস বা নামকরণের ইতিহাসটা কিন্তু একই রকম। কীরকম, যে অ্যাকচুয়ালি এই যে নর্থ বা সাউথ দিনাজপুর যে অঞ্চলটা, সেটা পুরোপুরিভাবেই বাংলাদেশ এবং ভারতের একত্রিত অঞ্চল হিসাবে ছিল। সেখান থেকে বেশিরভাগটাই কিন্তু যখন আমরা 1947 সালে দেশ ভাগ হলো আমাদের, বেশিরভাগ অঞ্চলটাই চলে গেল কোথায়, বাংলাদেশে। তো যদি প্রশ্ন করে বা তোমাকে জানতে চাইতে পারে বা তুমি এটা অ্যাডিশনালি অ্যাড করতে পারো যে মানে যখন ভারত বিভাগ হয়েছিল বা বাংলা ভাগ হয়েছিল, তখন সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু এই দিনাজপুর জেলায়, এই দেশ ভাগের সময়। তো 1947 সালে এই জেলাটি পুরোটি যখন আলাদাভাবে ভাগ হয়ে গেল, একদিকে যখন বাংলাদেশের রাজশাহী হিসাবে এই জায়গাটা চলে গেল বেশিরভাগ অঞ্চলটা, আর বাকি অংশটা পড়ে রইল আমাদের ভারতে, সেটার এই পুরো অঞ্চলটির নাম তখন দেয়া হয়েছিল দিনাজপুর, পশ্চিম দিনাজপুর। যেহেতু এটা পূর্ব এবং এটা পশ্চিম, সেহেতু এই অঞ্চলটির পুরো অঞ্চলটির নাম দেওয়া হয়েছিল পশ্চিম দিনাজপুর, যেটা এখন ভারতের অংশ। সেই পশ্চিম দিনাজপুর পরবর্তীকালে যে 1992 সালে আলাদা করে সেখান থেকে ভাগ হয়ে কি হয়, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের গঠন হয়। এবারে এই যে দিনাজপুর, এই দিনাজপুর নামটা কেন এলো, তো এখানে প্রচলিত রয়েছে যে কোনো একজন জনৈক রাজা ছিলেন এই অঞ্চলের, যার নাম দিনাজ বা দিনরাজ ছিল। সেই দিনাজ বা দিনরাজ থেকেই দিনাজপুর নামের একটা মৌজা তৈরি হয়, যে মৌজাটা পরবর্তীকালে দিনাজপুর নামে পরিচিত হয় আমাদের কাছে। আর ভারতের স্বাধীনতার পর সেটাই পশ্চিম দিনাজপুর নামকরণ হয়। এই অঞ্চলের যে ইতিহাস, সেটা কিন্তু প্রায় 2000 বছরেরও পুরনো ইতিহাস। এই মালদা যে প্রভিন্সটা নিয়ে আমরা কথা বলছি বা ডিভিশন নিয়ে কথা বলছি, সেই ডিভিশনে কিন্তু পাল, সেন, বিভিন্ন বংশ কিন্তু এখানে শাসন চালিয়ে গেছে। তাই এখানে ঐতিহাসিক নিদর্শন প্রচুর রয়েছে। তাই এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি, তা যারা এখান থেকে বিলং করো। তাই ঐতিহাসিক যে সমস্ত অঞ্চল রয়েছে এখানে, সেগুলোকে এখানে পড়ে নেওয়ার বা মনে রাখার চেষ্টা করো। 1905 সালে এই জেলায়, এই দিনাজপুর জেলায় কিন্তু বঙ্গভঙ্গের সময় প্রতিবাদে মুখর হয়েছিল এবং বেশ বড় একটি ভূমিকা রেখেছিল। এই নর্থ 24 পরগনা, যে এই নর্থ দিনাজপুর যে অঞ্চলটি, সেটি আয়তনে 15th, এই টোটাল যে জেলা রয়েছে পশ্চিমবঙ্গে তার 15তম জেলা হিসাবে এটা রয়েছে। এখানে প্রায় 30 লাখ মানুষ বসবাস করেন। এখানে প্রায় 30 লাখ মানুষ বসবাস করেন। আর এখানের যে সাক্ষরতার হার, সেটা কিন্তু 60%-এর কাছাকাছি। এই অঞ্চলে যেহেতু এখানে আমাদের মানে মহানন্দা রিভার বা এই সমস্ত রিভারগুলো এই অঞ্চল দিয়ে বয়ে গেছে এবং পাহাড় থেকে সমতলের একটা অঞ্চল তৈরি করেছে, তাই এখানে কিন্তু বেশ যে মৃত্তিকা পাওয়া যায় সেটা কিন্তু পলি মৃত্তিকা। এটা কিন্তু আমাদেরকে এখানে জানতে হবে। এছাড়া হচ্ছে এই অঞ্চলের প্রধান যে নদীগুলো রয়েছে, তার ভিতরে রয়েছে এই যে ফুলার নদী এবং মহানন্দা নদীর কিছু ভাগ এই অঞ্চলে কিন্তু রয়েছে। এখানের কী কী চাষ হয়, এখানে যে চাষগুলো হয় তার ভিতর যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ধান, পাট এবং আনারস, গম।
তো এই অঞ্চলের আনারসের চাষ কিন্তু বেশ ভালোই হয়ে থাকে, তাই এটা একটা স্পেশাল পয়েন্ট হিসেবে তোমাকে জানতে হবে। এই অঞ্চলের উপর দিয়ে যে এনএইচগুলো গেছে তার ভিতরে NH-12, 27, NH-34 এগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এগুলোকেও মনে রাখতে হবে, প্রশ্ন করতেই পারে যে কী কী NH এখানের উপর দিয়ে গেছে। এছাড়া এখানে কুলিক নদী রয়েছে, মহানন্দা নদী রয়েছে, শ্রীমতী রয়েছে, গোবরা রয়েছে, কিছু ছোট ছোট নদী এখানে রয়েছে। এই অঞ্চলের বিখ্যাত কিছু মেলা রয়েছে, তার ভিতরে রয়েছে পীরের উরস মেলা এবং সিরুয়া মেলা। এই অঞ্চলের প্রধান যে কিছু স্থান রয়েছে, বা বলতে পারে তুমি তোমার ওখানে গেলে কী কী জায়গা আমাকে ঘোরাতে নিয়ে যেতে পারো, তো সেই প্রধান স্থানগুলো হচ্ছে কুলিক পাখিরালয়। কুলিক পাখিরালয় কুলিক নদীর তীরেই রয়েছে, এবং সেই পাখিরালয় সম্পর্কে একটু ডিটেলসে তোমরা চেষ্টা করো যাতে জেনে নিতে পারো। এছাড়া এখানে সাপনিকলা বনাঞ্চল রয়েছে, বিজলিয়া পর্যটন কেন্দ্র রয়েছে, ভিন্দলে মন্দির রয়েছে, বুরহানা মসজিদ রয়েছে, এবং এখানে টেরাকোটার নিদর্শন পাওয়া যায় এমন একটি গ্রাম, অর্থাৎ কুনোরে গ্রাম এখানে কিন্তু উল্লেখযোগ্য। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এই অঞ্চলে বাঁশ এবং মাদুরের কিন্তু বেশ ভালো কাজ হয়, পাট শিল্পও এখানে রয়েছে, অনেক ক্ষুদ্র শিল্প কিন্তু এই অঞ্চলকে জুড়ে গড়ে উঠেছে, এগুলো আমাদেরকে জানতে হবে। এই অঞ্চলের মোট 4টি পৌরসভা আছে, 1টি লোকসভা এবং 9টি বিধানসভা রয়েছে, এবং 2টি মহকুমা রয়েছে। এই উত্তর দিনাজপুর অঞ্চলে যেমন পলিমৃত্তিকা লক্ষ্য করা যায়, সেরকমই এখানে কিন্তু কাঁকড়ময় অঞ্চলও লক্ষ্য করা যায়। এই উত্তর দিনাজপুরের কাঁকড়ময় অঞ্চলকেই বলা হয়ে থাকে খাওড়। এবারে যেটা প্রশ্ন আসে যে এখানের ডিএম এর নাম কি, এসপির নাম কি। এখানের যে ডিএম রয়েছেন বর্তমানে তিনি হচ্ছেন শ্রী সুরেন্দ্র কুমার মিনা IAS, এবং এসপি রয়েছেন শ্রী মোহাম্মদ সানা আক্তার IPS। এছাড়া এখানের কিছু বলতে পারে যে তুমি এখানের বিখ্যাত কিছু স্বাধীনতা সংগ্রামীর নাম বলো, তখন তোমাকে বলতে হবে শিবচরণ সরকার, বিশ্বনাথ চক্রবর্তী, এগুলো তোমাকে জানতে হবে, বলতে হবে। এছাড়া আরও কিছু যদি স্পেশাল মানুষের নাম জানতে চাই, বা বিখ্যাত মানুষ এখান থেকে যারা বিলং করে জানতে চাই, তাহলে তোমাকে বলতে হবে মোহাম্মদ সেলিম, প্রিয়রঞ্জন দাসমুন্সি এবং শম্ভুনাথ রায়। শম্ভুনাথ রায় যিনি ছিলেন হচ্ছে শিক্ষা গগনের, উত্তরবঙ্গের শিক্ষা গগনের শুকতারা, এবং এছাড়া রয়েছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একজন মানুষ, তার লেখা টেনিদা চরিত্র প্রচণ্ড বিখ্যাত। এবারে তিমির তীর্থও রয়েছে। এবারে এরকম প্রশ্ন তোমার কাছে আসতে পারে যে আচ্ছা টেনিদা যে চরিত্রটি বিখ্যাত, সেই টেনিদার আসল নাম কি। তো তার আসল নাম হচ্ছে প্রভাত মুখার্জি, এবং তিনি পটলডাঙ্গা কলকাতা থেকে বিলং করেন। তো এই সমস্ত নানান ছোটোখাটো প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে ডিটেলসে কিন্তু ক্রস কোশ্চেনে জানতে চাইতে পারে। তো সেগুলো একটু ইন ডিটেলস তোমরা নোট করে নিও এবং পড়ে নিও। উত্তর দিনাজপুরের পরে আমরা যে অঞ্চলে চলে আসবো সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। এই অঞ্চলেরও, এই দক্ষিণ দিনাজপুর অঞ্চলেরও যে ইতিহাসটা সেটা প্রায় সেম। যাই হোক, এখানে ছবিটা আসেনি। এই অঞ্চলেরও, এক মিনিট, এই অঞ্চলেরও ইতিহাস সেম, নামকরণের সার্থকতা সেম, এগুলো সমস্ত কিছুই যার আমি আগে বলেছি সব একই। কিন্তু উত্তর দিনাজপুরে আরেকটা জিনিস আমি বলতে ভুলে যাচ্ছি, এই যে শিলিগুড়ি চিকেন করিডোর বা চিকেন স্নেক, যেটা এই চিকেন স্নেক কিন্তু লক্ষ্য করা যায় এই অঞ্চলটাতে, এই অঞ্চলে চিকেন স্নেকটা কিন্তু লক্ষ্য করা যায় উত্তর দিনাজপুরেই। তাই এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবং চিকেন স্নেক নিয়ে আমি আগেও ভিডিওতে অনেক কিছু বলেছি, এর জিওপলিটিক্যাল যে ব্যাখ্যা সেটা আমি করে দিয়েছি। তাই বারবার সেই জায়গাটাকে একটু দেখে নিও, মনে করে নিও, কারণ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা চিকেন স্নেকটা, বা শিলিগুড়ি করিডোর যে অঞ্চলটা রয়েছে। ওকে, এবারে আমরা চলে আসি দক্ষিণ দিনাজপুর। আমি আগেই বলেছি যে প্রথমে এই অঞ্চলটার পুরোটার নাম ছিল হচ্ছে পশ্চিম দিনাজপুর। পরবর্তীকালে 1992 সালে যখন এটি ভাগ হয়ে যায় তখন উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নাম হয়ে যায়। দক্ষিণ দিনাজপুরে দুটো মহকুমা রয়েছে, বালুরঘাট এবং গঙ্গারামপুর। এখানে লোকসভা রয়েছে 1টি, বিধানসভা রয়েছে 6টি, ব্লক রয়েছে 8টি। সদর শহর এখানের কিন্তু হচ্ছে বালুরঘাট,
এখানে শিক্ষার পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেশি, প্রায় 74% এখানে কিন্তু শিক্ষার হার। এখানে মহানন্দা নদী, আত্রাই নদী, অঙ্গন নদী, বালুরঘাট বিমানবন্দর এগুলো কিন্তু রয়েছে, এবং এগুলোর বারবার করে পড়তে হবে, এগুলো জানতে হবে যে বালুরঘাট বিমানবন্দর এখানে রয়েছে। এখানে পাট, গম, ফল, তৈলবীজ এগুলো সমস্ত রকমের চাষ হয়ে থাকে। এই অঞ্চলেও কিন্তু সেই পলিমাটি এখানে লক্ষ্য করা যায়। এবং এখানে ইম্পর্ট্যান্ট কিছু কলেজ রয়েছে, যেমন গঙ্গারামপুর কলেজ, বালুরঘাট কলেজ, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এগুলো সব কিছুই রয়েছে। এই অঞ্চলে যিনি ডিএম রয়েছেন বর্তমানে, তিনি হচ্ছেন শ্রী ব্রিজিন কৃষ্ণা IAS, এবং এসপি রয়েছেন শ্রী অসীম গোপে। এখানে এই অঞ্চলে কিছু ইম্পর্ট্যান্ট জায়গা যেগুলো জানতে চাইতে পারে আমাদের, সেগুলো হচ্ছে হিলি আন্তর্জাতিক চেকপোস্ট। এটা ভারত এবং বাংলাদেশের ভিতর একটা স্থলবন্দর, এবং 2018 সালে এটা ইন্টিগ্রেটেড চেকপয়েন্টে বা চেকপোস্টে পরিণত হয়েছে। এখানের এই বর্ডার রয়েছে, এখান দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য আমাদের হয়ে থাকে। এছাড়া এখানে রয়েছে আঙ্গিনা পাখিরালয় বা পাখি অভয়ারণ্য। এখানে প্রায় 100-এরও বেশি রকমের প্রজাতির পাখি শীতকালে আসে। তো আঙ্গিনা পাখিরালয় নিয়ে একটু ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করো তোমরা। আর এছাড়া এখানে রয়েছে বানগড় খনন সাইট, যেটা একটা ঐতিহাসিক স্থান। এছাড়া রয়েছে বল্লা কালী মন্দির, বড়গ্রাম রাজবাড়ি ধ্বংসাবশেষ যেটা রয়েছে, যেটা প্রায় গ্রাউন্ড লেভেল থেকে প্রায় 30 মিটার হাইটে রয়েছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আরও ডিটেলসে তোমরা জেনে নিও এবং চেষ্টা করো সেগুলোকে নোট করে তার সম্পর্কে আরও ক্রস কোশ্চেন করে জানার। এখানে যদি জানতে চাই যে এখানের কিছু প্রখ্যাত ব্যক্তির নাম বলো বা বিশিষ্ট ব্যক্তির নাম বলো, তাহলে তোমাদেরকে বলতে হবে যে তাপস কুমার কুণ্ডু, যিনি একজন জীববিজ্ঞানী ছিলেন। এছাড়া রয়েছেন পলাশ বর্মন এবং অর্পিতা ঘোষ, যারা বিশিষ্ট রাজনীতিবিদ নামে আমাদের কাছে খ্যাত। তো এই ছিল আজকের টোটাল ননটেকের যে আমাদের ইন্টারভিউ কোশ্চেন্স অ্যান্সার। আমি চেষ্টা করলাম যে খুব শর্টে তোমাদের এই দুটো জেলাকে বুঝিয়ে দেওয়ার, বা দুটো জেলার ইম্পর্টেন্ট পজিশনগুলো, পয়েন্টগুলোকে ধরিয়ে দেওয়ার। তোমরা এটাকে নোট করে নাও, এবং নোট করে নিয়ে পরে তোমরা তার এগেনস্টে এগুলোকে রিভাইজ করতে থাকো, ভিডিওটাকে দেখতে থাকো। আর যদি তোমার মনে হয় যে ভিডিওটা হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং ভিডিওটার ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই ছোট্ট সাবস্ক্রাইবই আমাদের কিন্তু অনেক এন্থু বাড়িয়ে দেয়। ধন্যবাদ। এর পরের ভিডিওতে মালদা এবং মুর্শিদাবাদ আসবে।